হাসপাতালের গেট পেরোতেই চোখ আটকে গেল। সব নার্স হুড়োহুড়ি করে ছুটছে, কারো মুখে রং নেই, সবার চোখে উৎকণ্ঠা। হাসপাতাল সাধারণত ব্যস্ত থাকে, কিন্তু আজকের এই অস্থিরতা যেন কিছু একটা বড় ঘটার ইঙ্গিত দিচ্ছে। মালিহা অবাক হয়ে এক পাশ দিয়ে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই পিছন থেকে এক সিনিয়র ডাক্তার ডেকে উঠলেন। মালিহা তাবাস্সুম, আপনি এখন এলেন? ইমার্জেন্সিতে তাড়াতাড়ি চলুন। কি হয়েছে স্যার? সবাই এত ব্যস্ত কেন? ইমার্জেন্সিতে কে এসেছে? মালিহা কৌতূহলে প্রশ্ন করল। সিনিয়র ডাক্তার ব্যস্ত কণ্ঠে শুধু বললেন, খুবই নামকরা একজন শান্ত আহসান। ভয়ানক বাইক অ্যাক্সিডেন্টে করেছেন। শান্ত আহসানের নামটা শুনতেই মুহূর্তেই থমকে গেল মালিহা। সমস্ত শরীরে যেন একটা ঝড় বয়ে গেল। পায়ের নিচে মাটি নেই, হাত পা কাঁপছে, বুকের ভিতর ঘড়ির কাঁটার মতো শব্দ করছে। শান্ত অ্যাক্সিডেন্ট করেছে। নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না মালিহার। মালিহা ধীর পায়ে ইমার্জেন্সি রুমে প্রবেশ করল। ঘর জুড়ে টান টান উত্তেজনা। বাতাসে ভেসে বেড়াচ্ছে অদ্ভুত ওষুধ আর রক্তের গন্ধ। চারপাশে বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার আর নার্স ব্যস্তভাবে ছুটোছুটি করছে। কারো হাতে স্যালাইন, কারো হাতে গ্লোভস, কেউ আবার মনিটরের দিকে চোখ রেখে রোগীর হার্টবিটের ওঠানামা লক্ষ্য করছে। বিছানায় পড়ে আছে রক্তাক্ত এক যুবক শান্ত আহসান। তার মুখমণ্ডল ক্ষতবিক্ষত, মাথার পাশে সার্জিক্যাল গজ দিয়ে বারবার রক্ত মুছে দেওয়া হচ্ছে। শান্তর মুখশ্রীতে মালিহার চোখ যেতেই ভিতরের আত্মা পর্যন্ত কেঁপে উঠল। এই মানুষটাকেই যতন ঘৃণা করুক না কেন, কিভাবে সহ্য করে এই করুণ পরিণতি, যাকে মেয়েটা একসময় নিজের চেয়েও বেশি ভালোবাসত। বুকের ওপর ইসিজি প্যাড লাগানো, মনিটরে স্পন্দনের রেখা চলতে চলতে আচমকা কমে যাচ্ছে। হিমোগ্লোবিন প্রেশার চেক করা হয়েছে? মালিহা জিজ্ঞেস করল। জি ম্যাম, খুব কম। 8 ইনফিউশন লাগবে, নার্স জানাল। একজন সহকারী ডক্টর বলল, লিভার রিজিয়নে ব্লান্ট ট্রমা আছে মনে হচ্ছে, ইউএসজি করতে হবে। কিন্তু ওর অবস্থা এতটাই খারাপ যে বেশি নড়ানো যাবে না। এক নার্স ছুটে এসে বলল, স্যার বলছে রোগীকে স্টেবিল করে অপারেশন থিয়েটারে নিতে হবে। মালিহা এক মুহূর্তও দেরি করল না। সাদা গ্লাভস হাতে পরে, চোখে গগলস টেনে দিয়ে বলল, ওকে, আমি নিচ্ছি কন্ট্রোল। সবাই প্রস্তুত থাকো। এই অপারেশনটা টাফ হতে যাচ্ছে। অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়েছে শান্তকে। হাত পা কাঁপছে মালিহার। গায়ের সমস্ত রক্ত যেন জমে গেছে। চোখের সামনে শান্তকে স্ট্রেচারে করে নেওয়া হচ্ছে অপারেশন থিয়েটারের দিকে। মাথায় রক্ত, কপালের পাশে একটা গভীর কাটা দাগ। শার্টে লেগে থাকা রক্ত দেখে মনে হয় বুকের পাশেও গুরুতর ইনজুরি আছে। ডান হাতটা অদ্ভুতভাবে বাঁকা হয়ে গেছে, সম্ভবত হাড় ভেঙে গেছে। ডাক্তার দ্রুত বলল, পেশেন্টের রেসপিরেশন কমে যাচ্ছে, পালস রেট দুর্বল। ইমার্জেন্সি অপারেশন ছাড়া রক্ষা নেই। সিটি স্ক্যানে ইন্টারনাল ব্লিডিং দেখা গেছে। মালিহা ঠায় দাঁড়িয়েছিল। কান্না পাচ্ছে, কিন্তু চোখে পানি নেই। মনে হচ্ছে সমস্ত অনুভব পাথরে পরিণত হয়েছে। অপারেশন শুরু হল। ডাক্তাররা দ্রুত শান্তর পোশাক কেটে দিচ্ছেন। রক্ত জমে গেছে শরীর জুড়ে। একটা নার্স বলল, বিপি 70/40। দ্রুত ব্লাড ট্রান্সফিউশন লাগবে। ডাক্তারদের মুখে চিন্তার রেখা স্পষ্ট। মাথার ইনজুরিটাই সবচেয়ে ভয়ঙ্কর। প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে গেল। অপারেশন থিয়েটারের লাল বাতি তখনও জ্বলছিল। বাইরের চেয়ারে বসে থাকা মানুষগুলোর চোখে কেবলই উৎকণ্ঠা, অজানা শঙ্কা। শান্তর মা সুফিয়া আহসান মুখে আঁচল ঠেকিয়ে কান্না করছেন।
এখানে বাড়ির সবাই উপস্থিত। সময় যেন থেমে গেছে তাদের কাছে। অবশেষে অপারেশন শেষ হয়। দরজা খুলে ধীরে ধীরে বেরিয়ে আসে মালিহা, চোখে মুখে ক্লান্তি। তখনই মালিহার চোখ যায় একটা মেয়ের দিকে। মেয়েটা খুব কান্না করছে, চোখ মুখ লাল হয়ে গেছে। মালিহা মনে মনে আওড়ালো, মেয়েটাকে। তবুও শান্তভাবে সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর দিকে তাকিয়ে বলল, অপারেশন সাকসেসফুল হয়েছে। রোগী এখন স্থিতিশীল, চিন্তার কোনো কারণ নেই। মালিহা যেতে নিলে কাজল বলে উঠল, শান্তর সাথে দেখা করতে পারব? মালিহা আরও একবার মেয়েটাকে দেখল। এখনও বুঝতে পারছে না মেয়েটাকে। মেয়েটা দেখতে বেশ সুন্দর, চুলগুলো তেমন বড় না, তবে বেশ সুন্দর। মালিহা জিজ্ঞেস করল, আপনি প্রেসেন্টের কি হন? মেয়েটা খুবই অবাক হল। সাধারণত কোন ডাক্তার এভাবে জিজ্ঞেস করে না। তবুও কাজল বলল, আমি কাজল, শান্ত আহসানের ফুফাতো বোন। মালিহা বলল, শান্ত আহসান এখন একদমই সুস্থ নন, এখন দেখা করা ঠিক হবে না। বলেই মালিহা চলে গেল। অফিসের ডেস্কের সামনে বসে আছে নওশাদ। এক হাতে কলম, আরেক হাতে ছোট্ট একটা ডোরেমন কার্টুন ফিগার। বারবার ছুঁয়ে দিচ্ছে সেটাকে, একদম ছোট বাচ্চাদের মতো আদুরে আচরণ। চোখে মুখে ক্লান্তির ছাপ, তবুও সেই নীল সাদা কার্টুনটার দিকে তাকিয়ে যেন একটু প্রশান্তি খুঁজে পাচ্ছে সে। ডেস্কে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফাইল, নোট আর ল্যাপটপের মাঝেও ডোরেমন যেন তার একমাত্র শান্তির জায়গা। অফিসের কোলাহলের মাঝেও যখন সে কার্টুনটার দিকে তাকায়, তখন যেন ফিরে যায় সেই দিনগুলোতে, শৈশবের, অবুঝ মনের, দুশ্চিন্তা মুক্ত এক পৃথিবীতে। নওশাদের চোখে একটা চেনা উজ্জ্বলতা, যেন সে ডোরেমনের জাদুকরি পকেটের ভেতর থেকে কোনো এক হারিয়ে যাওয়া স্মৃতিকে স্পর্শ করছে। আর সেই স্পর্শেই সে হারিয়ে যাচ্ছে পুরনো কোনো গল্পের পাতায়। তখন সদ্য ভর্তি হয়েছে নৌশাদ তৃতীয় শ্রেণীতে। আগে স্কুলে তার জায়গা হয়নি, কারণ দুষ্টুমি করতে করতে একবার আরেক সহপাঠীর মাথা ফাটিয়ে দিয়েছিল। শিক্ষকরা আর সহ্য করতে পারেনি, তাই বাধ্য হয়ে তাকে স্কুল বদলাতে হয়। নতুন স্কুল, নতুন পরিবেশ, চারপাশে শুধু অচেনা মুখ। টিফিন টাইমেও সে একা। একটা কোণার টেবিলে চুপচাপ বসে থাকে, টিফিনের খালি বক্সটা সামনে রেখে। মুখটা কেমন যেন বিষণ্ণ, মলিন। হঠাৎ করেই একদিন এগিয়ে আসে একটি মেয়ে। মেয়েটিও তৃতীয় শ্রেণীতেই পড়ে। মুখে মিষ্টি হাসি, হাতে টিফিন বক্স। নৌশাদ প্রথমে চমকে ওঠে, তারপর আস্তে আস্তে মুখে হাসি ফোটে। কয়েকদিনের মধ্যেই তারা হয়ে ওঠে খুব ভালো বন্ধু। একদিন মেয়েটি বলল, আজ থেকে তুমি ডোরেমন আর আমি নোবিতা। নৌশাদ অবাক হয়ে বলল, ডোরেমন তো আমার সবচেয়ে প্রিয় কার্টুন। কিন্তু তুমি তো মেয়ে, নোবিতা তো ছেলেই ছিল। মেয়েটি চোখ টিপে মুচকি হেসে বলল, তাতে কি হয়েছে? তবুও আমি নোবিতা। আজ থেকে তুমি আমার ফ্রেন্ড, সেরা ফ্রেন্ড। তখনই সামনে কারো ডাকে নওশাদের ধ্যান ভাঙল। সামনের দিকে তাকিয়ে দেখল বেলাল হোসেন দাঁড়িয়ে আছেন। তাকে দেখে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো নৌশাদ। স্যার, আপনি কষ্ট করে আসলেন কেন? একটা বার বললেই তো আমি চলে যেতাম, বলল সে। বেলাল হোসেন হেসে বললেন, আরে আরে, বসো বসো। এখন তেমন কাজ নেই, তোমার সাথে একটু দেখা করতে আসলাম। তিনি চেয়ারে বসতেই নজরে পড়ল নৌশাদের হাতে ছোট্ট একটা খেলনা, ডোরেমন। এটা হাতে নিয়ে বসে আছো কেন? ছোট বাচ্চাদের খেলনার মতো তো, হেসে বললেন বেলাল হোসেন। নৌশাদ একটু মুচকি হাসল। এটা আমার শৈশবের একটা টুকরো স্মৃতি স্যার। ডোরেমনটা আমার এক ছোটবেলার বন্ধু আমাকে দিয়েছিল। ওর দেওয়া জিনিসটা আজও রেখে দিয়েছি।
তখন ও ছিল আমার সবচেয়ে বড় খুশির কারণ। এখন এই ছোট্ট খেলনাটাই কেবল আছে আমার কাছে, আর কিছু নেই। বেলাল হোসেন একটু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, কোথায় এখন সেই বন্ধু? নৌশাদের চোখে এক ঝাপসা ভাব। একটু থেমে বলল, হারিয়ে গেছে। খুঁজে পাওনি আর কখনো? নৌশাদ মাথা নাড়ল। না, কিন্তু আমি জানি, একদিন না একদিন ওকে খুঁজে পাবই। সে যে আমার জীবনের একটা না বলা গল্প হয়ে আছে। বেলাল হোসেন নরম গলায় বললেন, দোয়া করি, তুমি যেন খুব শিগগিরই তোমার হারিয়ে যাওয়া সেই বন্ধুকে ফিরে পাও। রাত প্রায় 10টা। চারদিক নিস্তব্ধ। হাসপাতালের করিডোর পেরিয়ে মালিহা ধীর পায়ে ঢুকে পড়ল একটি প্রাইভেট কেবিনে। ভেতরটা আধো অন্ধকার, কেবল মনিটরের টুকটাক শব্দ ভেসে আসছে। সেই শব্দ যেন নিস্তব্ধ রাতের বুক চিরে এক ধরনের শূন্যতার চিৎকার। সাদা চাদরে ঢাকা বিছানায় শুয়ে আছে শান্ত। কপালে সাদা ব্যান্ডেজ, হাতেও প্লাস্টার মোড়ানো। নিথর মুখটা ঘুমিয়ে থাকা শিশুর মতো শান্ত, অথচ কোথাও একটা চাপা যন্ত্রণা লুকিয়ে আছে যেন। মালিহা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। চোখ দুটি ঘুরে ঘুরে শান্তর দিকে তাকাল। তারপর ধীরে ধীরে এগিয়ে গেল বিছানার পাশে রাখা চেয়ারটিতে বসে পড়ল। শান্তকে দেখে তার বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিল। কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। অজান্তেই হাত বাড়িয়ে ছুঁয়ে দিল শান্তর হাতটা। মনে হল, সেই ছোঁয়াতে কেঁপে উঠল কিছু পুরনো দিনের না বলা অনুভূতি। কতগুলো বছর পরে সেই প্রিয় হাতটা স্পর্শ করল। আজ এই স্পর্শ তো হাসি খুশির হওয়াই কথা, তবুও কেন চোখ দিয়ে জল পড়ছে। এই হাতটা তো আমি সারা জীবনের জন্য ধরতে চেয়েছিলাম। সারা জীবন এই হাতের মালিককে নিয়ে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু কেন আজ এত কাছে থেকে আমাদের মাঝখানে দেওয়াল? আমি তো ভালোবাসতাম তোমাকে শান্ত। এই অশান্ত মন যে শুধু শান্ত শান্ত করত। মালিহা হঠাৎ করে শান্তর হাতটা ছেড়ে দিল। তুমি জানো না, শান্ত মেয়েরা যেমন ভালোবাসতে জানে তেমনি অবহেলাও করতে পারে। হ্যাঁ, তোমাকে ভালোবেসেছিলাম আমি, কিন্তু এখন তো আর। ভালো থেকো তুমি শান্ত। এই শহরে যেন আর আমাদের দেখা না হয়। কিন্তু ফিরে ফিরে কেন বারবার দেখা হচ্ছে আমাদের? মালিহার চোখে জল বেয়ে পড়ছে। হঠাৎ করেই মালিহার ফোনটা বেজে উঠল। তাড়াহুড়ো করে মোবাইল সাইলেন্ট করে বের হয়ে যেতে লাগল। দরজা খুলেতেই চোখাচোখি হলো সকালের সেই মেয়েটার সাথে। কাজলকে দেখে মালিহা একটু ঘাবড়ে গেল। কাজল ভ্রু কুঁচকে বলল, আপনি এত রাতে শান্তর কেবিনে কি করেন? মালিহা বিরক্ত হয়ে বলল, আমি একজন ডক্টর। আমি পেশেন্টের কেবিনে যেতেই পারি। কাজল কিছু বলল না। মালিহাকে সাইটে রেখে কেবিনে চলে গেল। মালিহা তাকিয়ে রইল কাজলের দিকে। একটা মেয়ে শান্তর রুমে যাচ্ছে, সেটা হয়তো তার সহ্য হচ্ছে না। কিছু বলতে যাবে মালিহা, তার আগেই সে মনে মনে বলল, আমি কেন হার্ট হচ্ছি? শান্তর কেবিনে যার মনে চায় সে যাক, তাতে আমার কি? সাদা বিছানায় আধশোয়া হয়ে শুয়ে আছে শান্ত। মাথায় ব্যান্ডেজ, হাতেও শক্তপোক্ত ব্যান্ডেজ জড়ানো। চোখের নিচে কালচে ছায়া। 5 দিন হয়ে গেছে হসপিটালের এই কেবিনে, কিন্তু মালিহাকে মাত্র 2-3 বারই দেখেছে। অথচ যাকে সে সবচেয়ে বেশি দেখতে চায়, সেই মানুষটাই দূরে সরে আছে যেন ইচ্ছে করেই। শান্ত এক হাতে মোবাইল নিয়ে দেখতে শুরু করল। এই 5 দিন মোবাইল হাতে নেয়া তো দূরের কথা, চোখ তুলে তাকাতেও ইচ্ছে হয়নি কারো দিকে। মাঝে একদিন কবির আর কাউসার এসেছিল দেখে যেতে, তাদের সঙ্গেও বেশি কথা বলেনি। চারপাশটা কেমন অচেনা ঠেকছিল তার কাছে। এই কেবিনটা বিশাল, আর হবে নাই বা কেন? ভিআইপি কেবিন, খরচের বহরও কম নয়। কিন্তু শান্তর মনে শান্তি নেই।
চোখের ভিতর ক্লান্তি, গলায় জমে থাকা অভিমান। সামনে বসে আছে কাজল, হাতে খাবারের ট্রে। শান্ত এবার একটু খেয়ে নেন। এমনিতেই শরীরটা দুর্বল হয়ে গেছে, কাজলের স্বরটা বিনীত। শান্ত তাকালো রাগী চোখে, কপাল কুঁচকে উঠল। ফাইজলামি করিস আমার সাথে? একটা থাপড় দিব তোরে। আমাকে আপনি বলিস আবার শান্ত বলেও ডাকিস, তুই ঠিক কর, সম্মান করিস না অসম্মান? কাজল হকচকিয়ে গেল। এসব কি বলেন শান্ত? এই নিচেও। শান্ত ঝাঁঝিয়ে উঠল। তোকে কতবার বলছি, শান্ত ভাই বলবি। আমি তোর ভাই হই বুঝলি? ভাই মানে ভাই। এই জায়গাটার একটা মর্যাদা আছে। শান্ত থেমে আবারও বলল, আম্মু কোথায়? কাজল মাথা নিচু করে বলল, মামি আজকে সকালে বাসায় গেছেন। কয়েকদিন ধরে এখানে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন। কাজল আবারও বলল, খাবারটা খেয়ে নেন এবার। শান্ত কিছু বলতে যাবে তার আগেই দেখল মালিহা একজন নার্সের সাথে আলাপ করতে করতেই ভিতরে ঢুকছে। শান্ত কয়েক সেকেন্ড চিন্তা করেই বলল, কাজল খাইয়ে দে আমাকে, আমার হাতে ব্যথা। কাজল হকচকিয়ে গেল শান্তর কথা শুনে। তবে পরমুহূর্তে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। উত্তেজিত হয়ে কাজল বলল, স্যাটে। শান্ত বলল, হ্যাঁ। কাজল আর বাক্য বায় না করেই খাবার শান্তর মুখের সামনে ধরল। শান্তও তা খেয়ে নিল। মালিহা দেখল একবার শান্তকে আরেকবার কাজলকে। সোজা গেল শান্তর পাশে থাকা টেবিলটার কাজে। ঔষধগুলো চেক করল। বালা, ঔষধগুলো ঠিক করে খাচ্ছেন তো? কাজল বলল, হ্যাঁ সবগুলোই ঠিক করে খাইয়ে দিয়েছি। মালিহা শান্তর কাছে গেল দেখার জন্য হাত পা গুলো ঠিক আছে কিনা। সেই উদ্দেশ্য শান্তর ব্যান্ডেজ করা পা এ হাত দিয়ে হালকা করে চাপ দিল। কিন্তু শান্ত কোনো অভিব্যক্তি দেখাল না। মালিহা আবারও চাপ দিল, এবারেরটা আরেকটু জোরে। কিন্তু না, এবারও শান্ত কিছু বলল না। ওইদিকে কাজল শান্তকে খাইয়ে দিচ্ছে। মালিহা এবার অনেক জোরে চাপ দিল শান্তর পা এবার শান্ত চোখ বন্ধ করে নিল। এবার অনেক ব্যথা পেয়েছে, তবে মুখে এতটাও প্রকাশ করল না। মালিহা শান্তর মুখের দিকে তাকালো, ফর্সা মুখখানা লাল হয়ে গেছে। মালিহা একটা দীর্ঘ শ্বাস নিল। তারপর বলল, আপনি এখন সুস্থ, আগামীকালই আপনি বাসায় চলে যেতে পারবেন। শান্ত কিছু বলল না। মালিহা চলে গেল। শান্ত মনে মনে বলল, আমি সারা জীবন এখানে থাকতে চাই মলিজান। দিনে একবার হলেও তো দেখতে পাই তোমায়। কাজল আবারও খাবার শান্তকে খাইয়ে দিতে চাইলে শান্ত হাত দিয়ে বাধা দিয়ে বলল, আর খাবো না। এসব বাড়াবাড়ি আমার একদম ভালো লাগে না। মালিহা রিকশা থেকে নামতেই চাঁদের ঝাপসা আলো ফুটে উঠল তার মুখে। চারদিক নিস্তব্ধ, রাত প্রায় 10টা ছুঁই ছুঁই। আশপাশে মানুষের আনাগোনা নেই বললেই চলে। শহরের ব্যস্ততা যেন এখন ক্লান্ত হয়েছে সকলে। রিকশাওয়ালাকে ভাড়া দিয়ে মালিহা গেটের দিকে এগিয়ে আসতেই দেখল, গেইটের ছায়ার নিচে নৌশাদ দাঁড়িয়ে আছে। পরনে অফিসের পোশাক, চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। মালিহার চোখ আটকে গেল ওর দিকে। এত রাতে এখানে কি করছেন? কণ্ঠে মিশে আছে অবাক ভাব। নৌশাদ সেই চিরচেনা হাসিটা দিয়ে বলল, আপনার জন্যই তো ম্যাডাম। মালিহা ভ্রু কুঁচকে বলল, আমার জন্য কেন? আমি কি আপনাকে বলেছি দাঁড়িয়ে থাকার জন্য? নৌশাদ মাথা নাড়িয়ে বলল, না বলেননি, তবে কিছু জিনিস বুঝে নিতে হয়। মালিহা বাসার ভিতরে যেতে যেতে বলল, আমি কি আপনাকে এমন কিছু বুঝিয়েছি? নৌশাদ চুপ করে রইল, উত্তর দিল না। কিছুদূর যেতেই বলল, আপনি কি কাউকে ভালোবাসেন? মালিহা সাথে সাথে বলল,
হ্যাঁ বাসি তো, খুব ভালোবাসি, আমার প্রাণের চেয়েও বেশি। নৌশাদের মুখটা কেমন থমথমে হয়ে গেল। কাপা গলায় বলল, কাকে? আব্বু আম্মুকে বেশি ভালোবাসি, মালিহা বলল। নৌশাদ বলল, এটা বলিনি, বলেছি কোনো আলাদা রিলেশনশিপে আছেন কিনা। মালিহা বলল, না। কথা বলতে বলতে সিঁড়ির কাছে চলে আসলো পাশেই লিফট। নৌশাদ বলল, আজও কি সিঁড়ি দিয়ে যাবেন? মালিহা কিছুক্ষণ চুপ থেকে ভাবল, এখন যদি সিঁড়ি দিয়ে যায় তাহলে নৌশাদও সিঁড়ি দিয়েই যাবে। এতে করে পথ দীর্ঘ হবে। আর নৌশাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে সে খুবই ক্লান্ত। মালিহা বলল, না, লিফট দিয়ে যাব। নৌশাদ মুচকি হাসল। দুজনেই লিফটে উঠে গেল। নৌশাদ বলল, সিঁড়ি দিয়ে গেলে মন্দ হতো না। কেন? মালিহা বলল। নৌশাদ দেরি না করে উত্তর দিল, আমাদের পথটা দীর্ঘ হতো। মালিহা কিছু বলল না। নৌশাদের দিকে তাকালও না। তবে স্পষ্ট বুঝতে পারল নৌশাদ তার মুখের পানে চেয়ে আছে। লিফটের দরজা খুলে গেল। মালিহা বলল, আপনি এসে গেছেন, যান এখন। নৌশাদ আবারও হাসল। বের হয়ে গেল। যাওয়ার আগে বলল, আবারও দেখা হবে। নৌশাদের সাথে যতবার দেখে হয়েছি ততবার ছেলেটা বলেছে, দেখা হবে। নৌশাদ যেতেই মালিহা বড় করে নিঃশ্বাস ছাড়ল। ব্যাপারটা এমন নয় যে লোকটাকে দেখলে বিরক্ত লাগে। এমনিতে কখনোই লোকটা বিরক্ত করে না। ভাবতে ভাবতেই মালিহা নিজেদের ফ্ল্যাটে চলে আসল। দরজায় নক করতেই দরজা খুলল মরিয়ম বেগম। নিজের আম্মুকে দেখে মালিহা মুচকি হাসল। মরিয়ম বেগম বলল, কোন অসুবিধা হয়নি তো রাস্তায়? মালিহা আম্মুকে জড়িয়ে ধরে বলল, উফ আম্মু, প্রতিদিন একই কথা জিজ্ঞেস করো। রাস্তায় আবার কিসের সমস্যা হবে? আর হলেও তোমাকে তো বলি আমি। মালিহা ভিতরে ঢুকেই দেখল বেলাল হোসেন বসে আছে সোফায়। আর পাশেই অহনা। মালিহা বেলাল হোসেনকে উদ্দেশ্য করে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বেলাল হোসেন উত্তর দিল। মালিহা মুচকি হাসল। এই একটা শব্দতেই শুধুমাত্র বেলাল হোসেন উত্তর দেয়। মরিয়ম বেগম বলল, মালিহা, ফ্রেশ হয়ে আসো, খাবার দিচ্ছি। মালিহা বলল, আচ্ছা আসছি, দেরি হবে একটু পরে দাও খাবার। মালিহা যাওয়ার জন্য পিছন ঘুরল। বেলাল হোসেন বলল, মরিয়ম, আমাদের সবার জন্যই খাবার দাও। আর সবাইকে ফ্রেশ হয়ে আসতে বলল। মরিয়ম বেগম অবাক হয়ে তাকিয়ে রইল, সাথে অহনাও। মালিহা বেলাল হোসেনের দিকে তাকিয়ে রইল অবাক হয়ে। কতদিন পর আব্বুর সাথে বসে খাবে ভাবতেই চোখে পানি এসে পড়ল। মালিহা চোখের পানি লুকিয়ে মুখে হাসি নিয়ে বলল, আম্মু, আমি 2 মিনিটে আসছি। বলেই দৌড়ে রুমে চলে গেল। আজ মালিহা সবচেয়ে বেশি খুশি। চাঁদ পাওয়ার মতো আনন্দ হচ্ছে মেয়েটার। মরিয়ম বেগম এখনও বোকা হয়ে দাঁড়িয়েই রইল। বেল্লা হোসেন বলল, কি হলো, যাও খাবার দাও। বলেই খাবার টেবিলে বসল। কয়েক মিনিটের ভিতরে মালিহা খাবার টেবিলে এসে হাজির হল। হাঁপাতে লাগল মালিহা। তারপর বেলাল হোসেনের পাশের চেয়ারটাই বসে পড়ল। মরিয়ম বেগম সব খাবার রেডি করে তিনিও বসে পড়লেন, সাথে অহনাও। মালিহা খাবারের থেকে বেশি বেলাল হোসেনের দিকেই তাকিয়ে আছে। আর বারবার চোখের পানি লোকানোর চেষ্টা করছে। বেলাল হোসেন বলল, অহনা, না খেয়ে শরীরটার অবস্থা কি করেছ দেখেছ? ভালো করে খাওয়া দাওয়া না করলে অন্যদের সেবা করবে কিভাবে? অহনা কিছুই বুঝল না বেলাল হোসেন কেন এসব বলছে, কারণ অহনা যথেষ্ট মোটা। বেলাল হোসেন আবারও বলল, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। নিশ্চয় রাত জাগো। এরকম মানুষ আমি একদমই পছন্দ করি না, নিশ্চয় জানো। অহনা এখনও অবাক হয়ে তাকিয়ে আছে।
কিছু বলবে তার আগেই মরিয়ম বেগম চোখের ইশারাতে সব বুঝিয়ে দিল অহনাকে। অহনাও এবার বুঝতে পারল কথাগুলো তার উদ্দেশ্যে ছিল না বরং মালিহার উদ্দেশ্যে। অহনার ফোনে বারবার টুংটাং শব্দ হচ্ছে। এবার অহনা মোবাইলটা সাইলেন্ট করল। কিন্তু বারবার ফোনের দিকেই তাকাচ্ছে। মালিহা বসে বসে ফোন টিপছে। বেলকনির দুলনায় অহনা বসে কথা বলছে। যখন থেকে খাবার খেয়ে এসেছে তখন থেকেই মেয়েটা কথা বলেই যাচ্ছে। মালিহা অহনাকে ডেকে বলল, কি ঘুমাবে না? নাকি সারারাত কথায় বলে যাবা? অহনা কবিরকে বলল, অনেক কথা হয়েছে, এখন রাত হয়েছে, তুমিও ঘুমাও আর আমিও। কবির বলল, রাখতে একদম ভালো লাগছে না। আরেকটু বলো না কথা। হয়েছে জনাব। সেই কখন থেকে কথা বলেই যাচ্ছি, তবুও আপনার মন ভরে না? অহনা বলল। কবির বলল, তোমার সাথে কথা বলার স্বাদ কখনোই মিটবে না আমার। যদি এভাবেই প্রতিটি সেকেন্ড যদি কথা বলতে পারতাম। তাহলে বউ করে ঘরে তুলে নাও, তাহলেই তো হয়। অহনা বলল, ঘরে তো অবশ্যই নিব, কিন্তু বলার মতো সাহস পাচ্ছি না। কবির বলল। অহনা বলল, তোমার সাহসের খুব অভাব, এসব সাহস নিয়ে প্রেম করো কেন? কবির বলল, কি বললে তুমি আমার সাহসের অভাব? বলো কি করতে হবে? অহনা বলল, এতই যদি সাহস হয় তাহলে আমার সাথে দেখা করে যাও, আমি এখন মালিহাদের বাসায় আছি। কবির ধীর কণ্ঠ বলল, এত রাতে আসব? এটা ঠিক দেখায় না। অহনা তাচ্ছিল্য হেসে বলল, চলে গেল তো সাহস? কবির বলল, সত্যিই আসব? অহনা বলল, হ্যাঁ। ওকে অপেক্ষা করো। ওপাশ থেকে আর কথা শোনা গেল না। কল কেটে দিয়েছে। আবারও কল দেওয়ার চেষ্টা করল কিন্তু না, কল ধরছে না। অহনা চিন্তায় পড়ে গেল, সত্যিই কি এসে পড়ে কিনা কে জানে।